শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা আসলে কি দেখতেই পাচ্ছেন, ব্রাইন কি, ব্রাইন থেকে কোষ্ঠিক স্থির উৎপাদনের মূলনীতি সমীকরণ সহ লিখুন। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি ব্রাইন কি, ব্রাইন ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে, অর্থাৎ লবণ আর পানির মিশ্রণ আর কি। আমরা যদি একটু বলি সম্পৃক্ত দ্রবণ, লবণ আর পানির মিশ্রণটা আসলে ব্রাইন, এবং এটা মিলে যদি সম্পৃক্ত দ্রবণ হয়, কি হয়? সম্পৃক্ত দ্রবণ হয়, তাহলে সেটা ব্রাইন। এই ব্রাইন থেকে আপনি কিভাবে কোষ্ঠিক সোডা উৎপাদন করুন, কোষ্ঠিক সোডাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাই আসলে আমাদের আজকের প্রশ্নের মূল বিষয়। এখন যদি সিম্পল বলে যে আসলে তার মূলনীতিটা কি, তাইলে আসলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছি, ইভেন এসএসসি লেভেলে এটার আইডিয়া ছিল। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা আলোচনা করলি, সোডিয়াম ক্লোরাইডকে একটা হলো বিগলিতভাবে তড়িৎ বিশ্লেষণ আলোচনা করা যায়, একটা হলো দ্রবণ বা দ্রবীভূত অবস্থায়। এই দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে আসলে কোষ্ঠিক সোডা পাওয়া যাইতো উপজাত হিসাবে। মূলনীতি বললে সেটাই হয়ে যেত, কিন্তু এই প্রশ্নটা আপনাদের ওইভাবেও আসে যে ব্রাইন থেকে আমরা কিভাবে শিল্পক্ষেত্রে কোষ্ঠিক সোডা উৎপাদন করতে পারি। তাহলে শিল্পক্ষেত্রে যখন আমরা আনসার করব, তখন কিন্তু আমাকে কোন যান্ত্রিক বিন্যাসে করা লাগবে, তখন মূলনীতির পরিবর্তে আমাকে একটা যান্ত্রিক বিন্যাসটা একটু দেখাই দিতে হবে। যেহেতু আমরা মেজর কেমিস্ট্রিতে পড়তেছি, যদি নন মেজর হইতো তাইলে আমরা সিম্পল আসলে বিক্রিয়া মূলনীতি দিয়ে দিলেই হয়ে যেত। তো চলেন আমরা প্রশ্নোত্তরটা আলোচনা করি, এবং এটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা এটা বারবারই আসে, কিভাবে শিল্পক্ষেত্রে আসলে ব্রাইন থেকে কোষ্ঠিক সোডা উৎপাদন করা যায়। স্যার, কেমিস্ট্রিতে হয় কি, প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরাইয়া দেয়, তাই তো? অনেকেই আসলে হয় কি, আমরা যদি বুঝে না পড়ি, আপনি যদি বুঝে পড়েন তাইলে আসলে আপনাকে প্রশ্ন জবাবই থেকে আপনি আনসার করতে পারবেন। বেসিকটা আপনার জানা থাকলো যে আসলে কোষ্ঠিক সোডা উৎপাদনের ক্ষেত্রে, তাই আমাকে বুঝে পড়তে হবে। তাহলে চলেন স্যার আমরা একটু দেখি ব্যাপারটা আসলে কি। তো আমরা যদি প্রথমে একটু লিখতে যাই যে ব্রাইন কি, ব্রাইন ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে, আমি যদি সংজ্ঞা লিখি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ, সম্পৃক্ত তো বুঝেন, সম্পৃক্ত জলীয় দ্রবণকে, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে, ব্রাইন বলে, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এখন প্রশ্ন হলো স্যার, সম্পৃক্ত জলীয় দ্রবণ কি? সম্পৃক্ত জলীয় দ্রবণ এরকম, আমরা একটা গ্লাসের মধ্যে যদি পানি নিই, পানির মধ্যে যদি লবণ দ্রবীভূত করি, আপনাকে যত লবণ দিবেন ততই কি দ্রবীভূত হবে? না। মনে করেন এক গ্লাস পানির মধ্যে সর্বোচ্চ 3 চামচ লবণ দ্রবীভূত হইতে পারে, তারপরে আর হবে না। তা আপনি 1 চামচ দিলেন, সেটা দ্রবীভূত হয়ে যাবে, 2 চামচ দিলেন, সেটা দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু 3 চামচ দেওয়ার পরে আরো যদি অতিরিক্ত লবণ দেন, তাহলে সেটা পানির সাথে মিশবে না, সেটা তলানি আকারে জমা হয়ে যাবে। ওই যে 3 চামচ, এক গ্লাসের মধ্যে 3 চামচ লবণ দ্রবীভূত আছে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত আছে, সেইটাকে আসলে বলা হয় কি, সম্পৃক্ত দ্রবণ। আশা করি আমরা বুঝতে পারছি। তো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে আসলে কি বলে? ব্রাইন বলে। এখন ব্রাইন থেকে আমরা কোষ্ঠিক সোডা উৎপাদন করতে চাই। আমি কিন্তু প্রথমে আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেলে বা নর্মাল বেসিক ধারণাটা আমি দিব একবার চিত্র সহ, কিন্তু আমরা পরীক্ষার খাতায় কিভাবে আনসার করবো সেটার নোট আমি কিন্তু আপনাদের দেখাবো, বা আপনাদের পিডিএফ দিব। আমি কিন্তু আমার ক্লাস শেষে আমি পরে দেখাই দিব যে আসলে আমরা কিভাবে আনসার করব। তাইলে চলেন ব্রাইন থেকে কোষ্ঠিক সোডা উৎপাদনের মূলনীতিটা আমরা আসলে দেখি। এর মানে কি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের হয়ে যাবে। তাইলে চলুন আমরা এই প্রশ্ন উত্তরটা দেখি। ব্রাইন থেকে আমরা কিভাবে কি করতে পারি? কোষ্ঠিক সোডা উৎপাদন করতে পারি। আমাদের হেডলাইনটা হলো ব্রাইন থেকে কোষ্ঠিক সোডা উৎপাদনের মূলনীতি। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এখন এইটা থেকে আমরা কিভাবে কোষ্ঠিক সোডা উৎপাদন করব? আচ্ছা, আমরা প্রথমেই সোডিয়াম ক্লোরাইডটা যদি বলি যে বলবো একটি তড়িৎ বিশ্লেষক পাত্রের মধ্যে যদি আমি সোডিয়াম ক্লোরাইড নিই, বিক্রিয়াটা আমি মূলনীতিটা আগে বলতেছি, যে সোডিয়াম ক্লোরাইড নিলাম NaCl, এটা একমুখী তীর চিহ্ন দিব, দেওয়া হবে Na+Cl-,
আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এটা হলো, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই সে সম্পূর্ণরূপে আয়নিত হবে, এই জন্য আমরা এটা একমুখী তীর চিহ্ন দিলাম। এখন আসেন পানি H2O, এটাকে কিন্তু আমরা উভমুখী তীর চিহ্ন দিব, H প্লাস এবং OH মাইনাস। স্যার এই যে পাত্রের মধ্যে, আমি যদি একটা পাত্রের মধ্যে নেই সোডিয়াম ক্লোরাইড এবং পানি, তো পাত্রের মধ্যে 4 ধরনের আয়ন থাকবে। কয় ধরনের? 4 ধরনের। Na প্লাস Cl মাইনাস, H প্লাস OH মাইনাস। আপনারা এই জিনিসটা কি খেয়াল করছেন? আমি পানির বিয়োজন লেখার সময় কিন্তু উপমুখী তীর চিহ্ন দিচ্ছি। কেন? এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আমরা জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো অল্প পরিমাণে আয়নিত হয়, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয়। মানে পানি যে আসলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটার একটা প্রমাণ কি? আপনারা জানেন বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী, কারণ বিশুদ্ধ পানির মধ্যে প্রায় 1 কোটি অণুর মধ্যে একটা অণু আয়নিত হয়, সেটা আমরা জানি। অর্থাৎ 1 কোটি অণুর মধ্যে একটাই ভাবে বিয়োজিত হয়। তাই এখন আসেন এই আপনার দ্রবণের মধ্যে, আসলে দ্রবণের মধ্যে আসলে এই 4টা আয়ন থাকবে। কি থাকবে? 4টা আয়ন থাকবে, 2টা ক্যাটায়ন, 2টা অ্যানায়ন। এখন আসলে আমরা এনোডে বিক্রিয়া লিখবো, ক্যাথোডে বিক্রিয়া লিখবো। আচ্ছা, আমরা যদি একটু মনে করাই দিই, ইন্টারমিডিয়েট লেভেলে বা আমরা যখন 9-10-এ পড়ছিলাম, এইটা এরকম ছিল। আমরা আমাদের আনসারটা কিন্তু এইরকম দিব না, আনসারটা অন্যরকম দিব। আমি কিন্তু আপনাদের ওই বেসিকটা ক্লিয়ার করার জন্য আগের জিনিসটা একটু মনে করাই দিচ্ছি। দেখেন আমরা কি করছিলাম, একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে এই যে দ্রবণ নিলাম, নিয়ে এই জায়গায় এই যে 9-10-এর মতো বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়ছিলাম, 2টা তড়িৎদ্বার স্থাপন করবো, 2টা তড়িৎদ্বার স্থাপন করবো। তড়িৎদ্বার দুটিকে একটা ব্যাটারির সাথে, পরিবাহী তারের মাধ্যমে একটা ব্যাটারির সাথে সংযোগ দিই, এটা প্লাস এটা মাইনাস। এটাকে বলে অ্যানোড, এটাকে বলে কি? ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড। আচ্ছা, তাইলে এই জায়গায় কি হবে? Na প্লাস Cl মাইনাস, H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস, এভাবে অ্যানোড ক্যাথোড হইল। ওকে স্যার, আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার অ্যানোড, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার ক্যাথোড। তখন কি হয়েছিল মনে আসেনি আপনাদের? এই যে অ্যানোডে যাবে অ্যানায়ন, অ্যানায়নের মধ্যে আছে Cl মাইনাস আর আছে কি OH মাইনাস, Cl মাইনাস এবং OH মাইনাস। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এই দুইটার মধ্যে আগে যাবে কি? এই যে অ্যানায়নগুলোর মধ্যে কে আগে যাবে অ্যানোডে, এটা নির্ভর করে তাদের গণমাত্রার উপর। কিসের উপর? গণমাত্রার উপর। এই জায়গায় এই দ্রবণের মধ্যে Cl মাইনাস এবং OH মাইনাসের মধ্যে বলেন তো কোনটার গণমাত্রা বেশি? উত্তর হইল Cl মাইনাসের। প্রশ্ন হলো কেন? আমি যে পাত্রের মধ্যে যত হাজার বা কোটি অণু লবণ দিছিলাম সবগুলাই বিয়োজিত Na প্লাস এবং Cl মাইনাস হয়ে গেছে, কিন্তু পানি কিন্তু সবগুলো অণু ভাঙে নাই, এই জন্য OH মাইনাসের সংখ্যা কি হবে? কম হবে। এর মানে এটা কি ছিল বলেন তো? যার গণমাত্রা বেশি, যার গণমাত্রা বেশি হবে সে এনোডে গিয়ে আসলে কি করবে? ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। আমি যদি এনোডে বিক্রিয়াটা লিখি, তাইলে আমরা যদি এনোডে বিক্রিয়াটা লিখি, আমি দেখেন আমি এই জায়গায় লিখে ফেলি আমাদের আনসারের ভিত্তিতে যে স্যার এনোডে বিক্রিয়া, এনোডে বিক্রিয়া। ওকে স্যার, এনোডে কে যাবে? এই যে Cl মাইনাস এবং OH মাইনাসের মধ্যে যার গণমাত্রা বেশি সে যাবে। তো Cl মাইনাসের গণমাত্রা বেশি, কেন বেশি সেটা আমি বলছি। যে Cl মাইনাস একটা গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে হবে Cl। স্যার এই যে এই Cl এর কি অস্তিত্ব আছে? গ্যাসের অস্তিত্ব। গ্যাস হইতে তাকে 2 বানাই দেবে, এই জায়গায় দিলাম 2 2 2, আমরা জানি সেটা। ওকে স্যার, এর মানে আসলে কি? এর মানে হইল এই জায়গায় ক্লোরিনে আইসা এই জায়গায় একটা ইলেকট্রন ত্যাগ করবে এনোডে, এই ইলেকট্রনটা তারের মধ্য দিয়া ক্যাথোডে পৌঁছাবে। এই ইলেকট্রনটা তার, অর্থাৎ এই জায়গায় বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই ইলেকট্রন তারের মধ্য দিয়ে ক্যাথোডে পৌঁছবে। এখন দেখেন এই যে ইলেকট্রনটা ক্যাথোডে আসলো, ইলেকট্রনটা এখন এই জায়গায় কি হইলো? অ্যানায়ন দুইটার মধ্যে ক্লোরাইড গেল, OH মাইনাস কিন্তু দ্রবণে রয়ে গেল। এখন এদিকে কি হবে? ক্যাথোডের কথা যদি আমরা বলি, ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া।
আচ্ছা স্যার, ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন। ক্যাটায়ন আসলে কারা আছে এই জায়গায়? Na প্লাস এবং H প্লাস, Na প্লাস এবং H প্লাস। এই ক্যাটায়নের মধ্যে কে আগে যাবে? এটা একটা বড় প্রশ্ন, যে ক্যাথোডে কে আগে যাবে? উত্তর হইল H প্লাস আগে যাবে। প্রশ্ন হলো কেন? যার সক্রিয়তা কম। একটা সক্রিয়তা সিরিজ আছে আমরা জানি, যার সক্রিয়তা কম সে আগে যাবে। যার সক্রিয়তা কম, এইগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আমরা কি সক্রিয়তা সিরিজটা জানি স্যার? আমার ইউটিউব চ্যানেল রঞ্জন রায় আছে এই ছন্দগুলা, আমরা আপনারা একটু দেখতে পারেন ওই জায়গায়। তো সক্রিয়তা সিরিজটা এরকম ছিল যে একটা ছন্দ ছিল যে লিথিয়াম বলে পটাশিয়াম শূন্য, কালো মেঘ এলে, চেয়ারম্যান জীবনে, আরো টিন পাবে, হাইড্রোজেনের ছিল, কপার মার ছিল, প্লাটিনাম তাই নিয়ে গুলমাল। এই যে মোটামুটি একটা সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজে এইগুলো ছিল অধিক সক্রিয় ধাতু, তারপর হাইড্রোজেন থেকে এইগুলো ছিল মধ্যম সক্রিয় ধাতু, হাইড্রোজেনের নিচেগুলো হলো কম সক্রিয় ধাতু। আচ্ছা দেখেন তো এই সক্রিয়তা সিরিজে সোডিয়ামের অবস্থান এই জায়গায়, হাইড্রোজেনের অবস্থান এই জায়গায়, কার সক্রিয়তা কম? হাইড্রোজেনের সক্রিয়তা কম। এই জন্যই যার সক্রিয়তা কম সে আগে বিজারিত হবে। অর্থাৎ এই জায়গায় কে আগে যাবে বলেন তো? আমি অন্য কালার দিয়ে লিখি, H প্লাস আগে যাবে, H প্লাস আগে যাবে, গিয়ে H হবে। এটার তো অস্তিত্ব নাই, গ্যাস বানাইতে হলে 2 2 2। এর মানে আমি যদি হাইড্রোজেনটাকে অন্য কালার দিয়ে দিই, যে এই হাইড্রোজেনটা এই ক্যাথোডে এই Na প্লাস এবং H প্লাসের মধ্যে আগে H প্লাস যাবে, গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস। এর মানে আমরা আসলে কি পাইলাম? এই পাত্রে আমি এনোডে পাবো ক্লোরিন গ্যাসের বুদবুদ, ক্যাথোডে পাবো হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। এখন আমার দ্রবণের মধ্যে আসলে রয়ে গেছে কি বলেন তো? দ্রবণের মধ্যে রয়ে গেছে Na প্লাস এবং OH মাইনাস, তারা মিলে বানাবে কৌষ্টিক সোডা। বুঝতে পারছি? এইটাই আসলে আমার বেসিক্যালি মূলনীতি, এটাই। এখন প্রশ্ন হলো স্যার আপনি যে আমাকে পড়াচ্ছেন, আমি কি আমার অনার্সের পরীক্ষার খাতা এইটা লিখবো না? আপনাকে যদি বলে যে শিল্পক্ষেত্রে লেখেন, তাইলে আসলে এই চিত্র লিখবো না। শিল্পক্ষেত্রে এই এনোড ক্যাথোড ওই মূলনীতিটা কাজে লাগাই, একটু যান্ত্রিক বিন্যাস ভিন্ন, আমি একটুই দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। এখন প্রশ্ন হলো যে স্যার আমি এইভাবে লিখলে সমস্যাটা কি? যদি মূলনীতি বলে যে কৌষ্টিক সোডা উৎপাদনের মূলনীতি, আসলে মূলনীতি এইটাই যে এনোডে কি হবে, ক্যাথোডে কি হবে, কিভাবে আমরা কৌষ্টিক সোডা উৎপন্ন করব। আমি এটার বর্ণনাটা মূলনীতিটা একটু বলেই ফেলি, যদি যে আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্রাইন নেই বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নেই, এবং এতে তড়িৎদ্বার দুইটা স্থাপন করে পরিবাহী তারের মধ্যে ব্যাটারির সাথে সংযোগ দিই। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার এনোড, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে কাজ করবে। এখন আসেন তো, ফলে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত Na প্লাস এবং Cl মাইনাস এবং পানি বিয়োজিত H প্লাস এবং OH মাইনাস আয়নে পরিণত হবে। উৎপন্ন ক্যাটায়ন, উৎপন্ন ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক এবং অ্যানায়ন এনোড কর্তৃক আকৃষ্ট হবে। এক্ষেত্রে উৎপন্ন অ্যানায়নের মধ্যে Cl মাইনাস ও OH মাইনাসের মধ্যে Cl মাইনাসের ঘনমাত্রা বেশি বিধায় সে আগে ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে, অর্থাৎ এনোডে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এনোডের এই ইলেকট্রন পরিবাহী তারের মাধ্যমে ক্যাথোডে পৌঁছাবে। ক্যাথোড হতে ইলেকট্রন যখন ক্যাথোডে পৌঁছাইলো, তখন দ্রবণের H প্লাস এবং Na প্লাস ক্যাথোড হতে ইলেকট্রন গ্রহণ করতে কি থাকবে? আগ্রহী থাকবে। এই ক্ষেত্রে Na প্লাস এবং H প্লাসের মধ্যে H প্লাসের সক্রিয়তা কম বিদায় সে আগে সহজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, অর্থাৎ বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ফলে এছাড়া দ্রবণের মধ্যে কি রয়ে গেল? অতিরিক্ত Na প্লাস এবং OH মাইনাস, এই দুইটা মিলে আসলে কি বানাবে? কৌষ্টিক সোডা। এই ছিল আমার আসলে মূলনীতি। এখন আসেন যে স্যার আমরা আমাদের পরীক্ষা আসলে, আমি এটা মুছে ফেলি, আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের এই বিক্রিয়াটা কেমনে ঘটে। সক্রিয়তা সিরিজটা আমি অলরেডি এটা আমরা জানি। ওকে, তাইলে এই হলো আসলে আমার কৌষ্টিক সোডা উৎপাদনের মূলনীতি। এখন আপনাকে যদি বলে যে স্যার শিল্পক্ষেত্রে আমরা কিভাবে উৎপন্ন করবো, শিল্পক্ষেত্রে যে আপনি উৎপাদন করবেন কৌষ্টিক সোডা, এক্ষেত্রে কি লস করা যাবে? লস করা যাবে না, এটা মূল থিম। আচ্ছা, মোবাইল ফোনের আসলে কি বেসিকটা জিনিসটা কি? আপনি কিছু বাটন টানবেন, তারপর আমি আপনার ফোন নাম্বারটা টাইপ করলে যাতে কলটা আপনার কাছে যায়। এখন আমি আইফোন 17 Pro Max দিয়েও দিতে পারি, আর নর্মাল একটা ফোন দিয়েও দিতে পারি, বাটন ফোন দিয়ে দিতে পারি।
কল যাওয়ার সিস্টেমটা কিন্তু সেম, যে আমার এই জায়গা থেকে কল দিচ্ছি, এই জায়গা থেকে সংকেত টাওয়ারে যাবে, টাওয়ার থেকে উপগ্রহ, উপগ্রহ থেকে আবার টাওয়ারে যাবে, এই যে বেসিক জিনিসটা আসলে কিন্তু সেম। তে আপনার কৌষ্টিক সুরা উৎপাদনের মূলনীতি আসলে সেম। এখন ইন্ডাস্ট্রিতে আপনি আসলে এই প্রক্রিয়াটা কিভাবে করবেন, আপনার লাভবান, মানে ইন্ডাস্ট্রিতে অনেক জিনিস আমার শ্রম চিন্তা করা লাগবে, কি পরিমাণে ইলেকট্রিসিটি লাগবে, কি পরিমাণ উৎপাদন হলে আমার লাভ হবে, প্রফিট হবে, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। তাইলে আমরা যখন কৌষ্টিক সুরা শিল্পক্ষেত্রে উৎপাদন করব, মূলনীতি কিন্তু এইটাই, যে এই প্রসেসে আপনাকে করতে হবে। এখন আপনি আমাকে ফোন দিবেন, আপনি দামি ফোন থেকেও দিতে পারেন, নর্মাল ফোন থেকেও দিতে পারেন, প্রশ্ন হলো আমার সাথে ফোন দিয়ে কথা বলা, তাই তো? এই বিষয়টা, অর্থাৎ আমরা কৌষ্টিক সুরা উৎপাদন করব, এইটাই হলো তার মূলনীতি। এখন প্রশ্ন হলো যে আমি যদি শিল্পক্ষেত্রে করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে, এর থেকে আপডেট কোনো পদ্ধতি আছে কি না। এখন চলেন আমি আপনাদেরকে পিডিএফটা দেখাই, আমি দেখাই, যে পিডিএফটা আমি আপনাদের আসলে দিব। আপনাদের দেখাইছি আসলে যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ ব্রাইন থেকে আমরা আসলে কিভাবে কৌষ্টিক সুরা উৎপাদন করব। এখন আপনি আসলে আমি আপনাদের পিডিএফটা দেখাই, আমি যে পিডিএফ আপনাদের দিব নোট হিসাবে, আমরা যা বলছি ঠিক তাই জায়গায় আছে। এখন আসেন যে কৌষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রস্তুতির ধর্ম এবং ব্যবহার, অনেকগুলো টপিক এই জায়গায় আছে, আমরা মূলত আসলে মূলনীতিটাই দেখব। দেখেন, কৌষ্টিক সোডাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কৌষ্টিক সোডা বলে আমরা জানি। আচ্ছা, টপিকটা হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। মূলনীতি, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সম্পৃক্ত দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন রূপে থাকে, এই যে স্যার আমি যা দেখাইছি, এই যে এই অংশটা। তারপরে ওই যে বর্ণনাটা, এনোডে জারণ, কেতোডে কি করবে? বিজারণ। আমি যা বলছি যে আপনার পাত্রের মধ্যে Na প্লাস হবে, Cl মাইনাস, H প্লাস OH মাইনাস হবে, হইলো আপনি রিডিংটা পড়লেন। তারপরে ওই যে দেখেন কে আগে যাবে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে দ্রবণে উপস্থিত ধনাত্মক সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন কেতোডে আকৃষ্ট হবে। H প্লাস বিজারণ বিভব বেশি হওয়ায় কেতোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। বিজারণ বিভব বেশি কাদের হয়? যারা সক্রিয়তা এদের নিচে অবস্থান করে, তাই হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কিন্তু ব্রাইনে OH মাইনাসের তুলনায় Cl মাইনাস আয়নের ঘনমাত্রা বেশি। আমি বলছিলাম না, Cl মাইনাস আয়নের ঘনমাত্রা বেশি, তাই সে আগে ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে। ঘনমাত্রা বেশি হয়, OH আয়ন জারিত না হয়ে Cl মাইনাস আয়ন জারিত হবে এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ এনোডে ক্লোরিন গ্যাস, কেথোডে হাইড্রোজেন গ্যাস। এই দেখেন, কেথোডে হাইড্রোজেন গ্যাস, এনোডে ক্লোরিন গ্যাস, সেম টু সেম না? যা বলছি আমরা তাই। এখন আসেন, এই যে ক্যাথোডের কাছে দ্রবণে ক্রমাগতভাবে সঞ্চিত Na প্লাস এবং OH মাইনাস আয়ন সংযোগে কৌষ্টিক সোডা উৎপন্ন হবে। এই যে ক্লোরিন এবং হাইড্রোজেন গ্যাস হওয়ার পরে আমাদের কি হবে? অতিরিক্ত হিসাবে কৌষ্টিক সোডা উৎপন্ন হবে। এই যে স্যার কৌষ্টিক সোডা। এখন এই ক্ষেত্রে ঝামেলাটা আসলে কি? শিল্প ক্ষেত্রে আমাদের ঝামেলাটা কি করবে? দেখেন, এই যে আমি তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিছি না, এখন এই যে কৌষ্টিক সোডা উৎপন্ন হইব, এই জায়গায় আমি তো বলছি যে পানির সবগুলো আয়ন আসলে কি হয় না, বিয়োজিত হয় না। এই যে কিছু পরিমাণ আয়ন বিয়োজিত হবে এবং এনোডে কে যাচ্ছে ক্লোরিন, কেথোডে হাইড্রোজেন গিয়ে অতিরিক্ত উৎপাদিত আমার কৌষ্টিক সোডা যখন হবে, তখন ওই যে এনোডে যে ক্লোরিন গ্যাস আছে আমার দ্রবণের কৌষ্টিক সোডার সাথে, দ্রবণের এই যে কৌষ্টিক সোডার সাথে NaOH, এই যে উৎপন্ন NaOH এর সাথে ক্লোরিন কি করবে? যদি ক্লোরিন, আমার তো এনের পাত্রের মধ্যে ক্লোরিন গ্যাস থাকবে, সে বুদবুদ করে উঠতে থাকবে, তখন এই ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিন্তু কি করে ফেলবে? দেখেন, NaCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, NaOCl এবং H2O উৎপন্ন করে ফেলবে। এখন আপনার আসলে হয়েছে কি? দেখেন, আপনার কৌষ্টিক সোডা থাকতেছে না, কৌষ্টিক সোডা কি থাকতেছে না। স্যার আমি একটু বলি যে আমরা নর্মাল যে চিত্র আমি দেখাইছি আপনাকে, এইভাবে যদি করতে যাই তাহলে আমার কি হচ্ছে? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম হাইপোক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে, তো আমার কৌষ্টিক সোডা গেল কই? এর মানে কি এইভাবে তার করা যাবে না। তো শিল্প ক্ষেত্রে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই প্রক্রিয়ায় অসুবিধা হলো এনোডে উৎপন্ন ক্লোরিন গ্যাস পানিতে কিছুটা দ্রবীভূত হয়ে দ্রবণে উপস্থিত কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া করে, ফলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় ঘটে। এর মানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কি ঘটবে? অপচয় ঘটবে। তাইলে এই অপচয় রোধ করার জন্য স্যার শিল্প ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অপচয় রোধ করার জন্য আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে।
তাইলে আসলে আমরা কি বুঝলাম যে আমরা কৌষ্টিক সোডা উৎপাদনের মূলনীতি কিন্তু এইটাই, এই যে স্যার মূলনীতি কিন্তু এতটুকু, তাই তো। এখন আপনাকে যদি বলে শিল্প ক্ষেত্রে উৎপাদন করেন, তখন আপনি কি করবেন যে এই পদ্ধতিতে যখন আমি আসলে কি করব, কৌষ্টিক সোডা উৎপাদন করব, তখন আমার আসলে লস হয়ে যাবে। কেন লস হয়ে যাবে? যে ক্লোরিন গ্যাস হবে এনোডে, সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় ঘটাবে। তাইলে এটা থেকে উত্তরণের পথ কি? এটা থেকে উত্তরণের পথ হইল, আমার একাধিক পদ্ধতি আছে, আমি সেই জিনিসটা আমি আপনাকে এখন দেখাবো, চলেন। তখন এই যন্ত্রবিন্যাসটা আমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। স্যার একটু দেখেন, আমি পিডিএফ আকার আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। এই হইল আসলে শিল্পক্ষেত্রে যে আমরা করব, এই যন্ত্রের বিন্যাসটা হইল আমার এই স্যার। মূলনীতি কিন্তু উপরেটা লিখে ফেলছি। এখন দেখুন, এই অপচয় রোধ করার জন্য দুটি বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, একটা হলো ডায়াফ্রাম সেল আর একটা হলো পারদ ক্যাথোড সেল। তা আমরা আসলে ডায়াফ্রাম সেল ব্যবহার করি মানে সাধারণত। তো এই ডায়াফ্রাম সেল আবার আছে, দেখেন ডায়াফ্রাম সেল জিনিসটা আসলে কি। এই ডায়াফ্রাম সেল, এটা আমরা ফর্মা বা ডায়াফ্রাম বলতে পারি। এই ডায়াফ্রাম সেল আবার একাধিক ধরনের হয়, আমি লাইনটা পড়ি তারপরে বুঝাই দিচ্ছি। উপরের মূলনীতি অনুসারে এনোডে উৎপন্ন ক্লোরিন গ্যাস যেন ক্যাথোড অঞ্চলে উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইডের সংস্পর্শে আসতে না পারে, সেজন্য এনোড ও ক্যাথোডের মাঝখানে একটি সচিদ্র পর্দা বা ডায়াফ্রাম ব্যবহৃত হয়। ডায়াফ্রাম পদ্ধতিতে কৌষ্টিক সোডা উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের সেল প্রচলিত আছে, নেলসন সেল, জিপ সেল, বোর্ড সেল, তবে আমরা ইউজ করব নেলসন সেল। এই যে সেল, এটা হলো নেলসন সেল। কি সেল? নেলসন সেল। এখন আপনি সেম জিনিসটা, এখন এটার কি হয়েছে, এটার কাজটা কি? এটার কাজটা হইলো এই ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা রাখা, কারণ এই দুইটা তো বিক্রিয়া করে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষতি করে ফেলতেছে কৌষ্টিক সোডা। এখন আমরা এমন একটা যন্ত্রবিন্যাস, এই যন্ত্রবিন্যাসটা দেখবো যে কিভাবে ক্লোরিনকে ক্লোরিনের জায়গায় আলাদা করব, হাইড্রোজেন আলাদা থাকবে, কৌষ্টিক সোডা আলাদা হবে। বুঝতে পারছি শিল্পক্ষেত্রে আমরা কিভাবে করব। এখন আমি এই অংশটা মুছে ফেলি, আশা করি বিক্রিয়া সংক্রান্ত আমাদের আর কোনো ঝামেলা নাই। এই যে যন্ত্রটা আমি একটু ভালো করে দেখাই দিই, নেলসন সেল। আচ্ছা, আমরা এই নেলসন সেল ব্যবহারের মূল কারণটা কি বলেন তো স্যার? মূল কারণটা হইলো আমরা কি করব, আমাদের মূল কাজটা হলো ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা রাখা। ওকে স্যার, এখন একটু সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। সেম আমরা আসলে কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করব, তখন এই যন্ত্রবিন্যাসটা নেলসন সেলে কি করা হয়েছে জানেন? একটা চতুর্কোণাকার, দেখেন একটা মাঝখানে কিছু কি আছে, ছিদ্র রাখা হয়েছে, বাট চার কোণায় একটা কাঠামো আছে। এই যে বলছে নেলসন সেলে ইস্পাতের তৈরি একটি চতুষ্কোণ ট্যাঙ্কের মাঝে ইউ আকৃতির সচ্ছিদ্র ইস্পাতের পাত্র ঝুলানো থাকে। এখন ইউ আকৃতির একটা সচ্ছিদ্র ইস্পাতের পাত, সচ্ছিদ্র ইউ আকৃতির ইস্পাতের পাতকে আপনি দেখতে পাচ্ছেন? এই যে স্যার আমাদের ইউ আকৃতির ইস্পাতের পাত, এই যে স্যার এটা হলো ইউ আকৃতির ইস্পাতের পাত, এটা কিন্তু সচ্ছিদ্র, এই যে ইউ আকৃতির ইস্পাতের পাত। এখন এই যে ইস্পাতের পাত দেখেন, এর বাইরের দিকে সেলের ক্যাথোড হিসেবে কাজ করে। এর মানে আমার এই জায়গায় ক্যাথোড হিসেবে কে কাজ করবে? এই পুরো পাত্রটা ক্যাথোড হিসেবে কাজ করবে, তাই তো। তো এর বাইরের দিকটা আসলে আমার সচ্ছিদ্র স্টিলের ক্যাথোড। এর মানে এই যে স্যার ইউ আকৃতির, আমরা যে জিনিসটা আমি লাল কালার দিয়ে দেখলাম, হ্যাঁ এই যে, তাহলে এটা আমার কি করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা সচ্ছিদ্র স্টিলের ক্যাথোড, সচ্ছিদ্র স্টিলের ক্যাথোড। এই যেভাবে টান টান দেওয়া, এটা হলো আমার, ওকে স্যার, এই যে এইভাবে টান দেওয়া যায়, এটা আমাদের ছিদ্র আছে। এই যে স্যার আপনি ক্যাথোড পাইছেন, ওকে। এখন দরকার এনোড, এই জায়গায় একটা গ্রাফাইট দণ্ড বা কার্বন দণ্ড থাকবে। এই যে স্যার এটা এনোডটা আমি অন্য কালার দিয়ে দেখাই। এই হইল স্যার আমার এনোড, এই হইল এনোড। ক্যাথোড পাইছি, এনোড পাইছি। এখন ওই যে ক্যাথোড তো বাইরের স্তর, ভিতরে একটা পর্দা দেওয়া থাকবে, এটা অ্যাসবেস্টসের পর্দা। এই যে আমার আমি এটাকে একটু হলুদ কালার দিয়ে দেখাই দিই। এই যে পর্দাটা, এই যে স্যার এই যে
এটা কিসের? অ্যাসবেস্টসের পর্দা। অ্যাসবেস্টসের পর্দা আপনি চিত্রের সাথে মিলিয়ে পড়লে এই যে এটা হলো অ্যাসবেস্টসের পর্দা। এখন আপনি একটু খেয়াল করেন আমাদের এনোডে কি হয়েছিল? এনোডে ক্লোরিন গ্যাস হয়েছিল না স্যার? এনোডে কি হয়েছিল? এনোডে ক্লোরিন গ্যাস হয়েছিল। এনোডে কি হয়েছিল? ক্লোরিন গ্যাস। এই যে দেখেন ক্লোরিন গ্যাস, এই ক্লোরিন গ্যাস বাইর হওয়ার জন্য উপরের দিকে একটা ছিদ্র দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই গ্রাফাইট দণ্ডের মধ্যে ক্লোরিন গ্যাস দিলে ক্লোরিনটা উৎপন্ন হয়ে সোজাসুজি ক্লোরিন বাইরে যাবে। ওকে। এবং ক্যাথোডে হাইড্রোজেন, ক্যাথোড অংশ এই বাইরের অংশ না, এই জায়গায় হাইড্রোজেন উৎপন্ন হয়ে এই ছিদ্র দিয়ে হাইড্রোজেন বের হয়ে যাবে। কোনো সমস্যা আছে? তো ক্লোরিন ক্লোরিনের দিকে, হাইড্রোজেন হাইড্রোজেনের দিকে। এবং ওই জায়গার যে Na+ আছে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন সচিব ছিদ্রের মধ্য দিয়ে এদিকে চলে আসবে। আর এইদিকে আমি আসলে কি দিচ্ছি দেখেন, সম্পৃক্ত জলীয় দ্রবণ। হ্যাঁ, এই যে এই জায়গায় আমি কি দিচ্ছি যে সোডিয়াম আয়ন এবং পানি মিলে, ওই যে আমার পানিটা এটাকে বলা হয় পরাতপ্ত পানি, মানে জলীয় বাষ্প, স্টিম বলা হয় এটাকে। স্টিম দেওয়ার পরে এই পানিটা H+ এবং OH- হবে। তো H+ তো আর হাইড্রোজেন গ্যাস হয়ে এইদিকে বের হয়ে যাচ্ছে, ক্লোরিন এইদিকে বের হয়ে যাচ্ছে। তা আমার থাকতেছে কি Na+ আর কি OH-। এই Na+ আর OH- কৌষ্টিক সোডা হচ্ছে, এটা আমি এইদিকে এই যে সংগ্রহ করে ফেলবো। এই হইল আসলে আমাদের মূল বিষয়টা। স্যার আমরা কি বিষয়টা বুঝতে পারছি? বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, আপনি যে সম্পৃক্ত দ্রবণটা কোথায় নেবেন? এই যে সম্পৃক্ত দ্রবণ নেবেন, সম্পৃক্ত দ্রবণ নেবেন এবং অন্যান্য বজ্র বের হয়ে যাবে। স্যার ওই যে আমাদের আগেরটার সাথে এটার পার্থক্যটা কি বুঝছেন? যে আমরা একটা স্টিলের পাত্র এটাকে নিব এনোড, এটা সচ্ছিদ্র, এটার বাইরের অংশটা দুঃখিত এটা ক্যাথোড, বাইরের অংশটা ক্যাথোড হিসেবে কাজ করবে, কার্বন দণ্ডটা এনোড হিসেবে কাজ করবে। এনোডে ক্লোরিন গ্যাস হয়ে ক্লোরিন গ্যাস বের হয়ে যাওয়ার জন্য একটা রাস্তা রাখবো। তারপরে ক্যাথোডে হাইড্রোজেন ওইদিকে চলে যাবে। আচ্ছা, তারপরে ওই যে Na+ এবং OH- মিলে আসলে কৌষ্টিক সোডা উৎপন্ন করবে। এটাকে আমি ঘনীভবন করে যদি শুষ্ক করি তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের কেলাস পাবো। এই হইলো আসলে মূল বিষয়। এখন আপনাকে শিল্পক্ষেত্র হইলে আপনি এটা দিতে হবে। ওকে স্যার, আমি একটু রিডিং পড়ে ফেলি, হয়ে যাবে। তে সচ্ছিদ্র পাত্রটির ভিতরে অ্যাসবেস্টসের পর্দা দ্বারা আবৃত থাকে। ইউ পাত্রটির মাঝখানে একটি গ্রাফাইট দণ্ড ঝুলানো থাকে যা সেলের এনোড হিসেবে কাজ করে। বজ্র দ্রবণ এবং উৎপন্ন ক্লোরিন গ্যাস নির্গমনের জন্য ইউ পাত্রের উপরের দিকে দুটি নির্গমন পথ, এই যে বজ্রের জন্য একটা আর ক্লোরিনের জন্য একটা, এই যে দুটি নির্গমন পথ থাকে। আবার হাইড্রোজেন নির্গমনের জন্য বহির্ভাগে চতুষ্কোণ ট্যাঙ্কের উপরের দিকে একটি নির্গমন নল এবং স্টিম চালনা উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বের করে নেওয়ার জন্য ট্যাঙ্কের নিচে আরো দুটি নল। এই দেখেন এই যে একটা ছিদ্র, এইটা এদিকে আমরা আসলে স্টিম দিই, স্টিম মানে জলীয় বাষ্প আর কি, পানিটারে উত্তপ্ত হিসাবে দিই। তো এইদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড সংগ্রহের জন্য আমরা আসলে একটা চিত্র রাখলাম স্টিম দেওয়ার জন্য। বলছে যে স্টিম চালনা উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বের করার জন্য ট্যাঙ্কের নিচের দিকে আরো দুইটা নল, এই একটা নল, এই দিকে আর একটা নল। ঠিক আছে, দুইটা নল, একটা হলো স্টিমের জন্য আর একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড সংগ্রহের জন্য। ওকে। ইউ পাত্রের ব্রাইন নিয়ে সেলটির এনোড ও ক্যাথোডের সঙ্গে ব্যাটারি সংযোগ দিলে যথারীতি তড়িৎ প্রবাহ শুরু হয়। সঙ্গে সঙ্গে ট্যাঙ্কে প্রবেশ নল দিয়ে স্টিম চালনা করা হয়। তড়িৎ প্রবাহের ফলে ক্লোরাইড আয়ন কার্বন এনোড আকৃষ্ট হয়, ক্লোরিন গ্যাস বিমুক্ত হয়। ওই যে এনোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, মূলত ওটাই বলবে। Na+ আয়ন অ্যাসবেস্টসের ছিদ্র পথে ক্যাথোড প্রকোষ্ঠ প্রবেশ করে স্টিম হয়ে ঘনীভূত হয়ে পানি হয় তার কিছু অংশ আর কি আয়নিত H+ এবং OH- আয়ন গঠন করে। H+ আয়ন ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হিসেবে বিমুক্ত হয়। ক্যাথোডের নিকটবর্তী এলাকায় Na+ এবং OH- আয়ন যুক্ত হয়ে কৌষ্টিক সোডা গঠন করে। উৎপন্ন কৌষ্টিক সোডা ঘনীভবন স্টিমের দ্রবীভূত কক্ষের তলায় জমা হয়। এ দ্রবণকে নির্গমন পথ দিয়ে বের করে বাষ্পীভূত করলে NaOH এর কেলাস পাওয়া যায়। আশা করি আমরা বুঝতে পারছি। আমার একটু কথাগুলো একটু হয়তো হিবিজিবি হয়েছে। তো আপনার বেসিকটা হলো যে আগের অর্থাৎ মূলনীতিটা কি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আপনি এনোডে বিক্রিয়া লিখবেন ক্যাথোডে দিক, কে এনোডে যাবে কে ক্যাথোডে যাবে, অতিরিক্ত দুইটা মিলে কৌষ্টিক সোডা বানাবে। এখন এটা আপনি শিল্পক্ষেত্রে নিয়ে যাবেন। তো শিল্পক্ষেত্রে আমার সিস্টেমটাকে ইউ আকৃতির একটা নিব যেটা আমার ক্যাথোড হিসাবে কাজ করবে। কার্বন দণ্ড যেটা নিব এটা এনোড হিসাবে কাজ করবে। এনোডে ক্লোরিন গ্যাসটা উপরের দিকে বের হয়ে যাবে। ক্যাথোডে ওই যে H+ আর হাইড্রোজেন গ্যাসটা একদিকে বের হয়ে যাবে। তারপরে আমি ওই যে এইদিকে স্টিম দেওয়ার জন্য একটা ছিদ্র রাখবো।
স্টিম মানে পানিটা দেওয়ার পরে যে এইচ প্লাস এবং ওইচ মাইনাস উৎপন্ন হবে, তারপরে যে Na প্লাসের সাথে ওই যে দ্রবণের Na প্লাসটা এই সচ্ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে এসে এই স্টিমের ওইচের সাথে আর Na প্লাস স্টিমের ওইচের সাথে মানে শিল্পক্ষেত্রে আমরা অতিরিক্ত কিন্তু ব্রাইন, শুধু নট অনলি ব্রাইন, আমি কিন্তু অতিরিক্ত পানিও ইউজ করতেছি। তো এই স্টিমটা আমি অতিরিক্ত পাওয়ার জন্যই তো শিল্পক্ষেত্রে তো আমাকে লাভ করতেই হবে, তখন ওই যে সচ্ছিদ্র Na প্লাস এদিকে বেরিয়ে আসবে আর এই স্টিমের থেকে আমরা পাইবো কি আসলে OH মাইনাস। এইচ প্লাসটা তো আসলে হাইড্রোজেনের উপরে চলে যাবে, এই OH মাইনাস আর Na প্লাস মিলে হবে কি আমার NaOH। তারপরে এটা আমি সংগ্রহ করব, বাষ্পীভূত করব, ঘনীভূত করব, কইরা NaOH কাজ হবে। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাস।